কারণ আছে, একটা কারণ আছে। আমাদের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রতিষ্ঠাতা ডাক্তার কেশব বলিরাম হেডগেওয়ার, তার জন্ম হয়েছিল 1889 সালে আর মৃত্যু হয়েছিল 1940 সালে, মাত্র 51 বছর। 1925 সালে তিনি 27 সেপ্টেম্বর তারিখে বিজয়া দশমী তিথিতে সংঘের প্রতিষ্ঠা করেছেন। বিজয়া দশমী তিথি, বিজয়া দশমী তিথির বিশেষ তাৎপর্য আছে। বিজয়া দশমী বিজিগি মনোবৃত্তির অনুপ্রেরণা যোগায়। পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, রাস্তা যতই দুর্গম হোক না কেন, সামনে যতই বাধা বিঘ্ন আসুক না কেন, অন্তত গত্বা আমাদের ধ্যেয় পথে অবিচল ভাবে থেকে আর আমরা নিশ্চয়ই সাফল্য অর্জন করব, বিজয় লাভ করব। কাজে আমাদের দেশের মানুষ দীর্ঘদিন আর মুঘল, তুর্কি, আরব, পাঠান, পর্তুগিজ, ফ্রান্স, ইংরেজ এদের অধীনতা স্বীকার করেছে। কাজেই স্বাভিমান নিয়ে, স্বাতন্ত্র্যবোধ নিয়ে মাথা তুলে দাঁড়ানোর দিনও আসবে। আর এটাই ডাক্তার হেডগেওয়ার স্বপ্ন ছিল। যখন মাত্র 8ম ক্লাসে পড়তেন তখন বন্দে মাতরম এই স্লোগান দিয়েছিলেন স্কুলে, ছাত্রদেরকে সংগঠিত করে সমবেত হবে। এর জন্য তাকে নীল সিটি, নাগপুরের নীল সিটি হাই স্কুল থেকে বহিষ্কার করা হয়েছিল। পরে লোকমান্য বালগঙ্গাধর তিলকের পৃষ্ঠপোষকতায় আর তিনি ইয়াতমল থেকে, রাষ্ট্রীয় বিদ্যালয় থেকে পাশ করেছিলেন প্রবেশিকা পরীক্ষা, মেট্রিক। আর তারপরে কলকাতায় এসেছিলেন এবং কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পাশ করেছিলেন। ডাক্তারি পাশ করার পরেও তিনি ভারতীয় জাতীয় কংগ্রেস, যেটা তখন স্বাধীনতা আন্দোলনের এক অন্যতম অংশ ছিল, বিভিন্ন মতাদর্শের মানুষ ছিলেন, সেই আন্দোলনে তিনি জড়িয়ে পড়েছিলেন। এবং 1921 সালে তিনি স্থানে স্থানে ঘুরে জনসাধারণের সামনে ভাষণ দিতেন যে ইংরেজরা আমাদের দেশে বলপূর্বক ছলনার দ্বারা অধিকার করেছে, কাজে এদের পরাধীনতা ঘাটপাত ছিন্ন করতে হবে, দেশকে স্বাধীন করতে হবে। আর এই জন্য তার মধ্যে বাংলায় বলা হয় রাজদ্রোহ, ইংরেজিতে বলা হয় সিডিশন, সিডিশনের অভিযোগে মামলা। আর সেই সিডিশনের অভিযোগে মামলা আদালতে উপস্থিত করা হলো। ব্রিটিশ বিচারক ছিলেন, তো তাকে যখন জিজ্ঞেস করা হলো আপনি কি আত্মপক্ষ সমর্থনে কিছু বলতে চান, তো ডাক্তার হেডগেওয়ার বললেন যে আমি শুধু রাজদ্রোহ করি, কারণ পৃথিবীর কোন দেশের সংবিধানে একথা লেখা আছে যে বলপূর্বক ছলনার দ্বারা অধিকৃত হলে নরেন্দ্র মোদীজি তিনি একটি স্লোগান দিয়েছেন, এক ভারত শ্রেষ্ঠ ভারত, এক ভারত শ্রেষ্ঠ ভারত। কাজেই পৃথিবীর সবচেয়ে বিকশিত রাষ্ট্র হবে, দি মোস্ট ডেভেলপড নেশন ইন দ্য ওয়ার্ল্ড হবে। আর যেহেতু আগে এবং দিন দিন দেশের অগ্রগতি নরেন্দ্র মোদীর সকল নেতৃত্বে আমরা দেখতে পাচ্ছি দেশে কিভাবে বিকাশ সাধন। এই তরুণ প্রজন্মের কাছে আমার অনেক প্রত্যাশা। আমাদের দেশে অনেক এবং বিভেদ নীতি, এটা বিভিন্ন রাজনৈতিক দল এবং বিভিন্ন সামাজিক গোষ্ঠী। সংঘ চালক পরম শ্রদ্ধেয় শঙ্কর ভট্টাচার্য মহাশয়, বিশিষ্ট শিক্ষক এবং সংস্কৃতের পণ্ডিত, মঞ্চে উপবিষ্ট আমাদের এই বরাক উপত্যকার আরেক বিশিষ্ট ব্যক্তিত্ব শ্রী ঘনাথ পুরকায়স্থ মহাশয়, সাংসদ, রাজ্যসভা, মন্দিরা দত্ত চৌধুরী মহাশয়া, যিনি এই কলেজের যেভাবে গড়ে উঠেছে তার বিস্তৃত কাহিনী আজকে শুনলাম ওনার কাছ থেকে। আরেকজন বিশিষ্ট ব্যক্তিত্ব মঞ্চের ওপারে বসা শ্রীমতী উৎপলা ভট্টাচার্য মহাশয়া, প্রীতম ভট্টাচার্যের মাতা, এবং এই কলেজের যারা শিক্ষক, শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা, আমি সবাইকে নমস্কার জানাই। আমরা একটা
ব্যতিক্রমী অনুষ্ঠানে আজকে উপস্থিত হয়েছি। প্রীতম ভট্টাচার্যের কথা আগেও শুনেছি। প্রীতম ভট্টাচার্য পদার্থবিজ্ঞানের একজন ধ্রুব তারা ছিল। অতি কম বয়সে সে চলে যায়। প্রতিষ্ঠানে সে পড়াশোনা করত এবং এটা বোধহয় নিয়তি। আমরা তো সবাই একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। সদ্য প্রীতম ভট্টাচার্যের যে স্মৃতি, প্রীতম ভট্টাচার্য কিন্তু আমাদের মধ্য থেকে চলে যায়নি। আমরা হয়তো অনেকেই জানি না যে প্রীতম ভট্টাচার্যের এই প্রতিষ্ঠানের যিনি এই প্রীতম ভট্টাচার্যের শ্রদ্ধেয় পিতা যেভাবে দান করেছেন, আরেকটা অনুষ্ঠান কেশব স্মারক সমিতি, কেশব স্মারক সমিতি, সেখানে আরো অনেক অর্থরাশি, এর চাইতেও বেশি অর্থরাশি দিয়ে প্রত্যেক বছর আমরা সেখানে যারা ছাত্ররা তাদেরকে বিশেষ মেধাবী ছাত্রদের পুরস্কৃত করা হয়। এবং প্রীতম ভট্টাচার্য আমাদের মধ্যে বলছে শ্রীকৃষ্ণ যে দান যারা করে সেই দান হলো একটা ডিভাইন অ্যাক্ট, একটা ডিভাইন অ্যাক্ট। শুধু অর্থবানরাই কিন্তু দান করতে পারে না। দান করতে গেলে তার একটা হৃদয়, একটা বড় হৃদয় দরকার। আমরা দেখে থাকি পৃথিবীতে তো অনেক অর্থবান লোক আছেন, এই অঞ্চলে অনেক অর্থবান লোক আছেন, কিন্তু কজন লোক এইরকম যে মহতি আর শঙ্কর ভট্টাচার্যের যে একজন শিক্ষকের কত টাকা থাকতে পারে আমরা সবাই জানি। কেউ যারা শিক্ষকরা আমরা জানি যে অর্থানুকূল্য কতটুকু থাকতে পারে। এই অবস্থার মধ্যেও যেভাবে উনি নিঃস্বার্থভাবে এই প্রতিষ্ঠানকে দান করছেন, আরো অন্যান্য জায়গায় দান করছেন, এটা সত্যি যে আরো অনেক প্রীতম ভট্টাচার্য আমাদের মধ্যে গড়ে উঠবে। এবং আমি প্রীতম ভট্টাচার্যের আত্মার প্রতি আমি প্রণাম জানাই। আমরা ভারতবর্ষের বিকশিত ভারতের কথা এসছে, আমি একটু আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করবো না। আমাদের আরেকটা অনুষ্ঠান আজকে আছে, আরেকটা ব্যতিক্রমী অনুষ্ঠান। গুরুচরণ বিশ্ববিদ্যালয় গড়ে ওঠার পর যারা ভারতবর্ষে জন্মগ্রহণ করেছে আমরা সবাই কিন্তু ভাগ্যবান। স্বামীজি বলছেন ভারতবর্ষ তো পুণ্যভূমি, আর ভারতবর্ষের প্রত্যেক পুণ্যাত্মাদের একবার না একবার জন্মগ্রহণ হবেই। আমাদের কালচক্রে জীবনের যে বিভিন্ন চক্র থাকে, একবারের পর আরেকবার, আরেকবারের পর আরেকবার আমাদের যে জন্মের সাইকেল আছে, এই সাইকেলে স্বামী বিবেকানন্দ বলছেন যারা পুণ্য আত্মা তাদের একবার না একবার ভারতবর্ষে জন্ম হবে। তো আমরা সবাই পুণ্য আত্মার শরীর। এবং বাবা হয়েছিল যে ভারতীয় শিক্ষা ব্যবস্থার সুদৃঢ় প্রসার হবে। আনফরচুনেটলি আমাদেরকে 75 বছর অপেক্ষা করতে হলো যে আমরা রাষ্ট্রীয় শিক্ষানীতি 2020 যেটা পেয়েছি, তার বিভিন্ন অপপ্রচার হচ্ছে। রাষ্ট্রীয় শিক্ষানীতি 2020 একটা ঐতিহাসিক পদক্ষেপ। কেন এটা ঐতিহাসিক পদক্ষেপ? রাষ্ট্রীয় শিক্ষানীতিতে বলছে যে তার 5টা স্তম্ভ, 5 pillars of National Education Policy 2020। কি ন্যাশনাল এডুকেশন পলিসি 2020? প্রথম পিলার বলছে অ্যাক্সেসিবিলিটি। এই যে এখানে যে শিক্ষার প্রসার ঘটছে, যারা সবাই শিক্ষার বিভিন্ন লেভেলে স্কুল থেকে আরম্ভ করে উচ্চ শিক্ষার যে প্রসার করছে, জিআর গ্রস এনরোলমেন্ট রেশিও বাড়ানো, তার মূল উদ্দেশ্য একটা পিলার। এখানের মধ্যে কার কি মানে অন্য উদ্দেশ্য থাকতে পারে বা বিকৃতকরণ থাকতে পারে আমি জানি না, যে সবাইকে শিক্ষার সুযোগ দেওয়া হবে। কোন স্তর থেকে? স্কুল থেকে আরম্ভ করে হায়ার এডুকেশন পর্যন্ত। আমাদের জিআর হায়ার এডুকেশনে মাত্র 25 থেকে 26%। সেই জিআর কে বাড়িয়ে 50% করা হবে 2030 সালের মধ্যে। তার জন্য গুরুচরণ বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা হয়েছে। গুরুচরণ কলেজ থেকে গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের যে উত্তরণ ঘটেছে, একসাথে আরো 7টা বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছে,
তার মূল উদ্দেশ্য কিন্তু ওইটা, অ্যাক্সেসিবিলিটি, সবাই যাতে শিক্ষার সুযোগ পায়। দ্বিতীয় স্তম্ভ অ্যাক্সেসিবিলিটির পরে হচ্ছে অ্যাফোর্ডেবিলিটি। অ্যাফোর্ডেবিলিটি অ্যাফোর্ডেবিলিটি কোন জায়গায়? আজকে আমরা অনেকে জানি যে সরকার, ভারতবর্ষের সরকার যেভাবে এগিয়ে এসছে শিক্ষাকে সর্ব জনগণের মধ্যে একটা অ্যাফোর্ডেবিলিটি, অর্থনৈতিক যাতে কোনো বার না থাকে, আমি ধনী আমি গরিব কোনো বাধা নেই, সবাইকে শিক্ষার যে সুযোগ দেওয়া, তৈরি করে দেওয়া, সেটা প্রয়াস করে যাচ্ছে। ন্যাশনাল এডুকেশন পলিসিতে তার কথা বলা হচ্ছে। সেটার সঙ্গে ওনারা জড়িত হয়ে গেছেন। শিক্ষার্থীও শিক্ষা নিচ্ছেন, প্রতিজন শিক্ষার্থীর কোনো না কোনো এক ধরনের একটা উদ্দেশ্য থাকে যে আমি শিক্ষা সমাপন করব, এই শিক্ষা নিব, আমার এই ধরনের একটা উদ্দেশ্য আছে। আর এটা খুবই স্বাভাবিক। লক্ষ্য না থাকলে সেই লক্ষ্য পূরণের জন্য আগ্রহ থাকে না এবং লক্ষ্য পূরণ হয় না। সুতরাং প্রত্যেকেরই লক্ষ্য আছে, কিন্তু বিশেষভাবে আমরা সাধারণত যে জিনিসটা দেখি, এই সমস্ত লক্ষ্য অর্থ করে চিন্তার মধ্যে সীমাবদ্ধ হয়ে যায় যে আমি চাকরি করব, আমি ব্যবসা করব, আমি অনেক টাকা সংগ্রহ করব, পরিবার ভালোভাবে চলবে, সমাজে আমার নাম হবে, এই ধরনের একটা চিন্তা অবশ্যই থাকে। কিন্তু বাস্তবে শিক্ষাকে কি আমরা এইভাবে মূল্যায়ন করি, এইভাবে কি আমরা মাধ্যম হিসাবে চিন্তা করি যে আমরা অর্থ উপার্জন করবো এই শিক্ষার অর্জনের মাধ্যমে? শিক্ষার একটা সংজ্ঞা, যদিও শিক্ষাক্ষেত্রে আমার বিচরণ খুবই সীমাবদ্ধ, আমি সমাজের কাজকর্ম যতটুকু সম্ভব ততটুকুই করি, কিন্তু যতটুকু শুনেছি আমরা, শিক্ষা মানে কি? এডুকেশন যে একটা ডেফিনেশন দেওয়া হয়েছে, এডুকেশন ইজ দ্য প্রসেস টু আনফোল্ড দ্য ইনার কোয়ালিটিস অফ ম্যান। মানুষের ভিতরে যে গুণাবলী আছে, সেই গুণাবলীকে বিকশিত করাই শিক্ষার প্রকৃত উদ্দেশ্য। শিক্ষার প্রয়োজনটা কেন? আমরা যে রাষ্ট্রে আছি, যে সমাজে আছি, কেন শিক্ষার প্রয়োজন? প্রতিজন ব্যক্তিকে এই ধরনের একটা উৎকর্ষ বিকাশের মাধ্যমে সুনাগরিক করে গড়ে তোলা, সুসামাজিক ব্যক্তি হিসাবে গড়ে তোলা, চরিত্র গঠন করা, আর যে মূল্যবোধ, মানবিক মূল্যবোধ, নৈতিক মূল্যবোধ এবং আধ্যাত্মিক মূল্যবোধ, এই মূল্যবোধগুলোর বিকাশ হওয়া দরকার শিক্ষার ক্ষেত্রে। এটা একটা নিরন্তর প্রক্রিয়া। অতি শৈশব থেকে যদি আমরা চিন্তা করি, প্রাথমিক পর্যায়ে শিক্ষা শিশু ঘরেই পেয়ে যায়, মা বাবার কাছে, আত্মীয় পরিজনের কাছে।
পরবর্তী সময়ে শিক্ষায়তনে গিয়ে এক নির্দিষ্ট যোজনাতে শিক্ষা গ্রহণ করে, কিন্তু উদ্দেশ্য তো একটাই, যে ওকে সমাজে উপযুক্ত করে গড়ে তোলা। কিন্তু এইসব জিনিস কি বাইরে, আমরা বাইরে বলে মনে করি না, গুরুজনরাও মনে করেন না। স্বামী বিবেকানন্দ বলে গেছেন যে মানুষের ভিতরে যে গুণাবলী আছে, সেই গুণাবলীর বিকাশই হচ্ছে শিক্ষার একমাত্র উদ্দেশ্য। আমরা যদি প্রকৃত মানুষ গড়ে তুলতে না পারি, যারা এখন শিক্ষা পাচ্ছেন ওনারা আগামীতে কি হবেন? রাষ্ট্রের নিয়ামক, রাষ্ট্র গঠনে সহায়ক হবেন, আমাদের বাস করে আসছে। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় বৈচিত্র্য এবং বৈশিষ্ট্য। কিন্তু বর্তমান সমাজ ব্যবস্থায় আমরা কিছু কুরীতিও দেখি, কিছু বৈষম্য আছে। কি ধরনের বৈষম্য? আর্থিক বৈষম্য থাকতে পারে, শিক্ষার বৈষম্য থাকতে পারে, কম শিক্ষিত, উচ্চ শিক্ষিত, প্রচুর ধনী, নিম্নবিত্ত, আরো গরিব। ঠিক সেইভাবে স্বাস্থ্যের ক্ষেত্রে বর্ণ, উচ্চবর্ণ, নিম্নবর্ণ এগুলো আছে। হয়তো কোনো সময় আরো অনেক বেশি ছিল, কিন্তু এখন নেই। শিক্ষার বিস্তারের সঙ্গে সঙ্গে, সামাজিক চিন্তা ভাবনা এগুলোর বিস্তারের সঙ্গে সঙ্গে আমরা এইসব থেকে অনেক দূরে সরে এসেছি, অনেক কিছু কাটিয়ে উঠতে পেরেছি। আমরা বিশ্বাস করি, দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এই সমস্ত থাকবে না। কারণ এখানে আগে সংকটটা বলেছিলেন অমৃতেশ্বর পুত্র, আমরা সবাই একই স্রষ্টার সন্তান। সাংস্কৃতিক প্রেক্ষাগৃহ এর উদ্বোধন উপলক্ষে আজকে এই মনমোহন ঘোষ বনীন্দ্রচন্দ্র দাস মেমোরিয়াল কলেজে এই যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, অনুষ্ঠানে মঞ্চে উপবিষ্ট আছেন যার এই প্রেক্ষাগৃহ নির্মাণে এক বিশেষ ভূমিকা রয়েছে। শুধু এই প্রেক্ষাগৃহ নয়, বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যার অগ্রণী ভূমিকা থাকে এবং শিক্ষাক্ষেত্রে বিশেষ এক স্থান রয়েছে। আমাদের সকলের শ্রদ্ধেয় ডক্টর শঙ্কর ভট্টাচার্য মহাশয় মঞ্চে উপবিষ্ট রয়েছেন। কিছুক্ষণ আগে যিনি খুব সুন্দরভাবে শিক্ষা প্রতিষ্ঠান, তাতে শিক্ষক থেকে শুরু করে ছাত্র ছাত্রী, তাদের কি ভূমিকা তাদের থাকা প্রয়োজন রয়েছে, সমাজ এবং দেশ গঠনে তাদের যে কর্মকাণ্ড, সেটা এক দিক দর্শন উনি করেছেন আমাদের সামনে। মাননীয় দক্ষিণ আসাম প্রান্তের সংঘচালক শ্রীযুক্ত জ্যোৎস্নাময় চক্রবর্তী মহাশয় উপস্থিত রয়েছেন। এই প্রতিষ্ঠানের প্রাক্তন অধ্যক্ষা ডক্টর মন্দিরা দত্ত চৌধুরী মহাশয়া আমার সামনে এখানে বসে রয়েছেন, যাদের উদ্যোগে 2015 সালে যার ভিত পোতা হয়েছে, সক্ষম হয়েছেন শ্রী সঞ্জিত কুমার দাস এবং শ্রী মনোজ ঘোষ সহ এই শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যুক্ত যারা শিক্ষক, শিক্ষয়িত্রী যারা রয়েছেন, ছাত্রছাত্রীরা যারা এখানে উপস্থিত রয়েছে, সবাইকে আমি আজকের দিনে আমার শুভেচ্ছা, আমার অভিনন্দন জ্ঞাপন করছি। আজকের এই যে
প্রোগ্রামটা 11টার সময় শুরু হওয়ার কথা ছিল। স্বাভাবিকভাবে 11টায় প্রোগ্রাম যখন শুরু হবে, যারা প্রোগ্রাম অ্যারেঞ্জমেন্ট করে বা অ্যারেঞ্জ করে তাদের প্রস্তুতি আগের আরো 2 ঘন্টা আগে থেকে নিতে হবে। কিন্তু কোনো না কোনো কারণে আমাদের আসতে দেরি হয়েছে, প্রোগ্রাম দেরিতে শুরু হয়েছে। এখন প্রায় 2:15 বাজে, 2 ঘন্টা 2.5 ঘন্টা ধরে প্রোগ্রাম চলছে। খুব গুরুত্বপূর্ণ কিছু কথা এখানে রাখা হয়েছে, জায়গায় থেকে তারপর ঘোরাঘুরি শুরু হয়েছে। আমি লক্ষ্য করছিলাম এখানে বসে সবাই একটু উসকুস করছে, স্বাভাবিক। এটা আমরা যখন এরকম ছিলাম আমাদেরও হতো, বেশি সময় শোনার ধৈর্য থাকতো না, তাদেরও হচ্ছে এরকম। আমি দেখছি এটা কোনো কি বলবো, ব্যতিক্রম কোনো জিনিস নয়। যাই হোক, আমি সময় বেশি নেব না, আমি 2-1টি কথা বলে আমার কথা আমি শেষ করব। প্রথম কথা হচ্ছে যে এই প্রতিষ্ঠানকে আজকের দিনে এই জায়গায় নিয়ে আসতে যারা এই প্রতিষ্ঠানের সাথে যুক্ত রয়েছেন সবাইকে আমি অভিনন্দন এবং আমার শুভেচ্ছা আমি জ্ঞাপন করছি। এটা যখন শুরু হয়েছিল তখন সঞ্জিত কুমার দাস বা মনোজ ঘোষ আমার সাথে প্রায় কথা হতো, এবং একটা কথাই বলতো যে দাদা এখানে তো বেশি ভালো স্টুডেন্ট এখানে আসে না, গ্রামের প্রত্যন্ত অঞ্চলের স্টুডেন্টরা এখানে আসে। যে ভালো স্টুডেন্টকে ভালো রেজাল্ট করিয়ে দেওয়াটা কৃতিত্বের নয়, যারা এভারেজ স্টুডেন্ট তাদেরকে যদি ভালো রেজাল্ট করানো যায় তাহলে এটাই বোঝা যায় যে এই স্কুলে সত্যিকার অর্থে সঠিকভাবে শিক্ষা দান করা হচ্ছে। এবং যেটা আপনারা করছেন তার জন্য আবারও আপনাদেরকে অভিনন্দন আমি জ্ঞাপন করছি। শিক্ষা কেন আমাদের দরকার, প্রকৃত শিক্ষা আমাদের কি করে, আমাদের জীবনে তার প্রভাব কি, এ সম্পর্কে ইতিমধ্যে বিশদভাবে এখানে আলোচনা হয়েছে। এ সম্পর্কে আমি আর বিশেষ কিছু বলবো না। একটা কথা যেটা আমরা প্রায় দেখতে পেতাম যে আজ থেকে প্রায় 2 দশক বা 2.5 দশক আগে স্কুল কলেজে ড্রপ আউটের সংখ্যা অনেক বেশি থাকে, এবং সেটার কারণ ছিল একটাই। প্রথম কথা হচ্ছে যে আর্থিক অনটন, দ্বিতীয় কথা হচ্ছে যে এলাকায় তারা বসবাস করে তাদের সেই এলাকার মধ্যে কোনো সেরকম শিক্ষা প্রতিষ্ঠান ছিল না, এবং সব থেকে বড় যে বিষয় ছিল শিক্ষা প্রতিষ্ঠান হয়তো আছে কিন্তু সেখানে শিক্ষা দানের জন্য যে শিক্ষকের প্রয়োজন সেই শিক্ষকের অভাব ছিল, যার ফলে শিক্ষা ক্ষেত্রে অনেকটাই আমাদের দেশের যে পরিস্থিতি ছিল অনেকটাই সেটা পিছিয়েছে। এবং সেটা আমরা লক্ষ্য করেছি যখন প্রয়াত অটল বিহারী বাজপেয়ী জি যখন প্রধানমন্ত্রী হলেন, তখন প্রত্যেকের মধ্যে শিক্ষার আলো প্রবেশ করানো, প্রত্যেককে শিক্ষিত করা, গ্রামে গঞ্জে প্রত্যন্ত অঞ্চলে সর্বশিক্ষা অভিযান বা সর্বশিক্ষা মিশন সেটা শুরু করা হয়। এবং সেটা হওয়ার পেছনে কারণ একটাই ছিল, বা কারণ একটাই যে যখন পড়াশোনা করেছেন স্কুলে বা কলেজে সেই মানসিকতা গড়ে তোলা হয়নি বা দেওয়া হয়নি যাতে শুধু আমার উপরে আমি নিজে সেখানে সীমাবদ্ধ না থেকে আমরার কথাটাও চিন্তা করি।
এবং আজকের দিনে পরিস্থিতি অনেকটা পাল্টেছে, আমাদের মানসিকতা অনেক পরিবর্তন হচ্ছে এবং শিক্ষা ব্যবস্থাকে আরো উন্নত করার জন্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। আমি বলতে পারি কিনা বৈপ্লবিক একটা পরিবর্তন আজকের দিনে শিক্ষা ব্যবস্থার মধ্যে আনার প্রচেষ্টা করা হচ্ছে। আমাদের এন্টায়ার নর্থ ইস্টের কথা যদি ধরি, আমাদের আসামের কথা যদি ধরি, বরাক উপত্যকার কথা যদি ধরি, আজকে থেকে 10 বছর 15 বছর আগে আমাদের শিক্ষা ব্যবস্থা, যেটাকে ইনফ্রাস্ট্রাকচার আমরা বলি, যে পরিকাঠামো যেটা, সেটার অবস্থা কি ছিল, আজকের দিনে সেটা কোথায় আসছে, সেই যে পরিবর্তন যেটা সাধিত হচ্ছে, সেটার পেছনে যে সরকার দেশ পরিচালনা করছে, যিনি তার নেতৃত্ব দিচ্ছেন, তার যে মানসিকতা, তার যে চিন্তাধারা, তার যে আউটলুক, সেটা কিন্তু প্রতিফলিত হচ্ছে। কারণ যে কোনো একটা সমাজ, যে কোনো একটা রাষ্ট্র তখনই সে এগিয়ে যেতে পারবে, সে উন্নত হতে পারবে যদি সেই সমাজ, সেই রাষ্ট্র শিক্ষিত হয়। এবং সেটা হচ্ছে আমাদের মূল কথা, যেটা ভেতরে গিয়ে আজকের দিনে সরকার সেই দিকে চিন্তা করে পদক্ষেপ গ্রহণ করছে। এটা পিএম উষা বলে একটা প্রকল্প রয়েছে সরকারের, যে উচ্চ শিক্ষা অভিযান বলে একটা প্রকল্প আছে, তার মাধ্যমে সেখান থেকে ফান্ড সেটাকে অ্যালট করা হয়েছে। এবং এই যে স্কিম যেটা নেওয়া আছে, এই স্কিমের মূল উদ্দেশ্যই হচ্ছে যে যতগুলো আমাদের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান আছে, কলেজ থেকে শুরু করে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত, সেইগুলোকে ফান্ড প্রোভাইড করা এবং তাদের ইনফ্রাস্ট্রাকচারের ডেভেলপমেন্ট করা। আজকের দিনে আমাদের আসামে আমরা যদি দেখি, এরকম আসামেও আজকে আমরা যদি দেখি, তাহলে এইমস আজকে এখানে স্থাপন করা হয়েছে, আইআইএম এখানে স্থাপন করা হয়েছে, এটার সঙ্গে সঙ্গে আইআইটি এখানে স্থাপন করা হয়েছে, যেসবের জন্য আমরা এত অঞ্চলের যারা আমরা ছাত্রছাত্রীরা আছি, আমাদেরকে আজকে থেকে 10 বছর আগে কি করতে হতো, আজকে এইসব প্রতিষ্ঠানে যদি আমরা শিক্ষা গ্রহণ করতে হতো, তাহলে আমাদের রাজ্যের বাইরে আমাদেরকে যেতে হতো, সেখানে কোনো ধরনের ইনফ্রাস্ট্রাকচার ছিল না। সেই ইনফ্রাস্ট্রাকচার আজকের দিনে হত্যা করা হয়েছে। এটা নতুনত্ব। এই হত্যার মধ্যে নতুনত্ব কি ছিল? যাদেরকে মারা হয়েছে তাদের ধর্ম জিজ্ঞেস করে তাদেরকে মারা হয়েছে, যেটা আগে কখনো ঘটেনি। এবং অতীতেও কিন্তু এরকম অনেক ঘটনা ঘটেছে, কিন্তু সেই ঘটনার পরে ভারতবর্ষ কোন ধরনের প্রত্যুত্তর দিতে কিন্তু আমরা দেখিনি। তারপরেও পাকিস্তানের সাথে দহরম মহরম চালিয়ে গেছি আমরা। কিন্তু প্রথম উরি, তারপর বালাকোট, তারপর পেহেলগাঁও, এই যে তিনটা ঘটনা যেটা ঘটেছে, পাকিস্তানের উগ্রপন্থীদের দ্বারা যে আক্রমণ যেটা হয়েছে, সেটার সমুচিত জবাব সরকার দিয়েছে। পাকিস্তানের ঘরে ঢুকে দিয়েছে, পাকিস্তানের জঙ্গি যে ঘাঁটি রয়েছে সেটাকে নষ্ট করেছে। সেটার সঙ্গে সঙ্গে এবারের যে যেটা পেহেলগাঁওয়ের পর অপারেশন সিন্দুর যেটা হয়েছে, সেই সিন্দুরে ভারতবর্ষ সমগ্র বিশ্বকে সেই বার্তা দিতে সক্ষম হয়েছে যে ভারতবর্ষ এখন পরিবর্তিত ভারতবর্ষ। ভারতবর্ষের সামরিক শক্তি আজকের দিনে এমন জায়গায় গিয়ে পৌঁছেছে, আজকে ভারতবর্ষ দিকে চোখ রাঙিয়ে কথা বলার মতো কোন দেশের সাহস নেই। সেটা বার্তা এই অপারেশন সিন্দুরের মাধ্যমে দিয়ে দেওয়া হয়েছে। এবং এই যে ঘটনা হয়েছে, 22 মিনিটের অপারেশনে পাকিস্তানকে মোটামুটি প্রায় গুঁড়ো করে দেওয়ার মতো অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে। এরপর আমরা কি দেখলাম, এটার উপর ডিবেট হচ্ছিল পার্লামেন্টে। কংগ্রেসের যারা নেতা রয়েছেন তারা কিন্তু এটা প্রশ্ন করছেন না যে ভারত পাকিস্তানের সিন্ধুর অপারেশনে ভারত পাকিস্তানের কতটুকু ক্ষতি করতে পেরেছে, কতটুকু বিমান ধ্বংস করেছে, কতটা বিমান ঘাঁটিকে গুড়িয়ে দিয়েছে, সেটা কিন্তু প্রশ্ন তারা করছেন না। তারা কি প্রশ্ন করছেন যে পাকিস্তান ভারতের কি ক্ষতি করেছে, সেটা ওরা জানতে চাইছে। সেটা আমি কেন বলছি, কথাটা আমাদের চোখ খুলে রাখা দরকার রয়েছে। আজকে যাদেরকে আমরা নির্বাচিত করছি, আমাদের ভোট দিয়ে যাদেরকে নির্বাচিত করবে, আমাদের প্রতিনিধি হিসেবে আজকে সংসদে আমরা পাঠাচ্ছি,
সেখানে গিয়ে তারা ভারতবর্ষের কথা না বলে তারা পাকিস্তানে, তারা যেখানে তারা পাকিস্তানের মুখপত্র হিসেবে কাজ করছে। পাকিস্তান কি আমাদেরকে ক্ষতি করেছে সেটা জানতে চাইছে তারা। তো এই যে পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যে আজকের দিনে আমাদের আরো সচেতন হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। আজকের দিনে আমি আবারও আমার কৃতজ্ঞতা, শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। এই যে কলেজ, এই কলেজ আগামী দিনে আরো তার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হোক, সমাজের সেবায় তারা আরো নিজেদেরকে সেই কাজে তারা লাগান, এবং এর জন্য আমাদের পক্ষ থেকে যেসব সাহায্য সহযোগিতার প্রয়োজন হবে অবশ্যই আমরা আপনাদের পাশে আমরা দাঁড়াবো। এই কথা বলে সবাইকে আমরা ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ভারত মাতা কি জয়, বন্দে মাতরম।